ঘোষাল মহাশয় স্নান সারিয়া রক্তবর্ণের চেলি পড়িয়াছেন। সর্বাঙ্গে রক্তচন্দন মাখিয়া প্রকাণ্ড একটা খড়গ পাথরের উপর ফেলিয়া মাজিয়া লইতেছেন। ল্যাম্পের ম্লান আলোতেই তাহা চকচক করিয়া উঠিল। বিরাট খাড়া, অতি বড় মহিষও যে তাহার এক ঘায়ে দ্বিখণ্ডিত হইবে তাহাতে কোনো সন্দেহ নাই। পলায়ন করিতে হইবে, এবং এখনই, যেমন করিয়া হোক। মনের মধ্যে তীব্র অনুশোচনা হইতে লাগিল। কেন সত্য পরিচয়টা দিয়াছিলাম? কিন্তু পরক্ষণেই মনে হইল অনুশোচনার সময় ইহা নহে। তাড়াতাড়ি জুতা জোড়া হাতে তুলিয়া লইয়া এক ফুঁয়ে ভিতরের আলোটা নিভাইয়া দিয়া বাহিরে আসিলাম। তাহার পর কোনো রকমে অন্ধকারে আত্মগোপন করিয়া সে মহল হইতে বাহির হইলাম। কিন্তু বিপদ বাধিল তাহার পর। অমাবস্যার রাত্রি, তাহাতে পাতলা মেঘে নক্ষত্রের আলো ম্লান করিয়া দিয়াছে। এই অবস্থায় ইষ্টক স্তূপের মধ্যে কোথায় পায়ে চলার শীর্ণ পথরেখা আছে তাহা খুঁজিয়া পাওয়া কঠিন। তাহার উপর ভয় এবং উত্তেজনায় দৃষ্টি যেন ক্ষীণ হইয়া আসিতেছে। জুতা জোড়াটা তাড়াতাড়ি পায়ে দিয়া লইলাম। সাপের ভয় আছে বটে, কিন্তু সেটা সম্ভাবনা মাত্র, এটা যে নিশ্চিত মৃত্যু। জুতা পরা হইলে যথাসাধ্য দ্রুত চলিতে শুরু করিলাম। বারবার ছোট বড় হুচট খাইতে খাইতে কত দূর অগ্রসর হইয়াছিলাম জানি না। সহসা পিছন দিকে একটা আলোর আভাস পাইতে ফিরিয়া যাহা দেখিলাম, তাহাতে আমার আর চলিবার ক্ষমতাও বিশেষ রহিল না। নমস্কার। গল্পের সেরা সময় নিয়ে আমরা এসে গিয়েছি আপনার দরবারে, গল্প শোনার আনন্দে আপনার মন ভরিয়ে দিতে। বাংলা সাহিত্যের অমূল্য ভাণ্ডার থেকে আপনার জন্য বাছাই করে এনেছি সেরা গল্প, সেরা উপন্যাস। আপনার গল্প শোনার সময়টা সেরা সময় করে তুলতে গল্প পাঠ শুরুর আগে একটি অনুরোধ। আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। কোথাও এই ইউটিউব চ্যানেলের উপস্থাপনাগুলির কোনো অংশ সম্প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ শুনুন অমর কথা সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রর কলম থেকে উঠে আসা এক রহস্য গল্প, অমাবস্যার রাত। যে ট্রেন 2:50 পৌঁছিবার কথা, সে ট্রেন পৌঁছিল প্রায় 5টায়। তারপর মেঠো পথ অন্তত প্রায় ক্রোশখানেক হাঁটিয়া স্কুলে পৌঁছিতেই সন্ধ্যা ঘনাইয়া আসিল। আমাকে যে আবার সেই দিনই ফিরিতে হইবে। হেডমাস্টার মহাশয় বলিলেন, ট্রেনের সময় হয়ে এলো, এখন হেঁটে গিয়ে কি গাড়ি ধরতে পারবেন? তার চেয়ে বরং বোর্ডিংয়ে আজকের রাতটা কাটান, কাল ভোরের ট্রেনে ফিরে যাবেন। এখন হিসাব করিয়া দেখিলাম যে ভোরের ট্রেনে ফিরিয়া গেলে কালকের দিনটি মাটি হয়, অথচ এই অবস্থায় আর ঘোরাও যায় না। এক বস্ত্রে বাহির হইয়াছি, কোথায় স্নান করি, কোথায় কাপড় পাই, সে এক সমস্যা হইবে। কাপড় জামা তো সবই জিয়াগঞ্জের ডাকবাংলোয় পড়িয়া আছে। বিনীতভাবে কহিলাম, না, আমায় আজ ফিরতে হবেই, নইলে বড় ক্ষতি হবে। বুঝতে পারছেন তো, এই কটা দিন মোটে সময়, এরই মধ্যে আমায় সব জেলাটা সারতে হবে। আমি ঠিক গাড়ি ধরে নেব। তবুও তিনি সংশয়ের সুরে কহিলেন, পাবেন কি? সঙ্গে আবার ব্যাগটা রয়েছে।
বরং আমাদের হোটেলের চাকর কিছু দূর এগিয়ে দিয়ে আসুক। আলো আছে তো? পকেট হইতে টর্চটি বাহির করিয়া কহিলাম, এটা সর্বদা সঙ্গে থাকে, চাকর যাবারও বিশেষ দরকার নেই। তবে বলছেন যখন। তিনি কহিলেন, না না, যাক, সমস্ত পথটা ব্যাগ বয়ে নিয়ে যেতে হলে ট্রেন আর পাবেন না। তাহাকে মুখে এবং মনে মনে অজস্র ধন্যবাদ দিয়া তখনই বাহির হইয়া পড়িলাম। চাকরটি আমার ব্যাগ লইয়া আগে আগে চলিল, আমি আলো হাতে পিছনে। ঘড়ি খুলিয়া দেখিলাম তখনও পুরা আধ ঘন্টা সময় আছে। আধ ঘন্টায় আর 2 মাইল রাস্তা যাইতে পারিব না? খুব পারিব। কিন্তু একটুখানি চলিয়া বুঝিলাম যে আসিবার সময় যতটা সময় লাগিয়াছিল, যাইবার সময়ও তাহার চেয়ে কম সময় লাগিবার বিশেষ কোনো কারণ নাই। হিতাকাঙ্ক্ষী এবং প্রবীণ হেডমাস্টার মহাশয়ের কথাটা শুনিলেই হইত। ডিস্ট্রিক্ট বোর্ড কাঁচা রাস্তাটিকে সম্প্রতি মাটি চাপাইয়া উঁচু করিয়াছে। এঁটেল মাটির ছোট বড় ডেলাগুলি পাথরের মতোই কঠিন, তাহাদের উপর কিছুতেই ঠিক করিয়া পা ফেলা যায় না। জোরে চলিব কি করিয়া? তাহার উপর আরও বিপদ হইল, যখন সাঁকোটা পার হইয়া, অর্থাৎ ঠিক অর্ধেক রাস্তা গিয়া ভৃত্যটি বলিল, তাহলে বাবু যাই আমি, আমার বেস্তর কাজ আছে। পরের চাকর, বিশেষত হোস্টেলের, এক্ষেত্রে তাহাকে আর অধিক দূর লইয়া যাওয়া অভদ্রতা। সুতরাং একটা দীর্ঘশ্বাস ফেলিয়া পকেট হইতে একটা দুয়ানি বাহির করিয়া তাহার হাতে দিয়া ব্যাগটা লইয়া যতটা সম্ভব দ্রুত সেই রাস্তা দিয়া চলিতে লাগিলাম। তাহাতে শীতের রাতে ঘামিয়া উঠিলেও গাড়ি ধরিবার আর কোনো সম্ভাবনা রহিল না। রাস্তা অজ্ঞাত এবং নির্জন। কতটা আসিলাম এবং কতটা বাকি রহিল এ কথা বুঝিবার বা কাহাকেও জিজ্ঞাসা করিবার উপায় নাই। দুধারে ধুধু করিতেছে মাঠ, কখনো বা পাতলা রকমের বনও পাইলাম, কিন্তু যতদূর দৃষ্টি যায় নিকটে কোথাও লোকালয়ের চিহ্নটি পর্যন্ত নাই। তখন আমার ট্রেন ছাড়া অন্য কোনো কথা ভাবিবার অবকাশ ছিল না, নচেত গা ছমছম করিবার কথা। কিন্তু যাহা আশা করিয়াছিলাম তাহাই ঘটিল। স্টেশনের বাহিরে খাবারের দোকানগুলির কাছাকাছি পৌঁছিতেই ট্রেন ছাড়িয়া দিল, অর্থাৎ একুল এবং ওকুল দুই আমার গেল। ঘর্মাক্ত কলেবরে ধূলি ধূসর অবস্থায় হাঁপাইতে হাঁপাইতে স্টেশন ঘরে যখন ঢুকিলাম, তখন ছোটবাবু ট্রেন পাস করাইয়া ফিরিয়া আসিয়া বড় হিসাবের খাতাখানার উপর ঝুঁকিয়া পড়িয়াছেন। স্টেশনের খালাসিরা বোধহয় বাবুদের বাসায় কাজে গিয়াছে। স্টেশন ঘরে আর একটিমাত্র বৃদ্ধ ভদ্রলোক একখানা চেয়ারের উপর বসিয়া বিড়ি খাইতেছেন। স্টেশনের ভিতরে বা বাহিরে আর কোনো লোক নাই। ঘরে ঢুকিয়া অনাবশ্যক প্রশ্নই করিলাম, মাস্টারমশাই, এটা কি আজিমগঞ্জের ট্রেন বেরিয়ে গেল? তিনি ঘাট তুলিয়া মিনিট খানেক আমার সর্বাঙ্গে চোখ বুলাইয়া কহিলেন, আগে হ্যাঁ, মহাশয় নিবাস। নিবাস এবং আগমনের কারণ সবই বলিলাম। কারণ এই প্রকার 2-3টি কৈফিয়ত না দিয়া এদেশের লোকের কাছে কোনো প্রকার সংবাদ সংগ্রহ করা কঠিন। পরে যতটা সম্ভব করুণভাবে নিজের দুরবস্থার কথা তাহার কাছে নিবেদন করিলাম। ছোটবাবু বিশেষ দুঃখিতই হইলেন, কহিলেন, এরপরের গাড়ি তো সেই কাল সকালে। সারা রাত থাকবেন কোথায়? ওয়েটিং রুমের তো কোনো বালাই নেই। স্টেশন রুমেও আজকাল কড়াকড়ি নিয়ম করেছে, কাউকে থাকতে দেওয়া নিষেধ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলাম, প্ল্যাটফর্মেই সারা রাত বসে কাটাতে হবে, কি আর করব। তিনি প্রবল বেগে ঘাড় নাড়িয়া কহিলেন, রাম ও রাম ও রাম, সে কি একটা কথা হলো? হ্যাঁ, এই শীতে সারা রাত প্ল্যাটফর্মে বসে কাটাবেন? ব্যবস্থা তো একটা করে দিতে হবে বই কি। তারপর সহসা সেই বৃদ্ধের দিকে ফিরিয়া কহিলেন, ঘোষাল মশাই, একটা ব্যবস্থা করে দিতে পারবেন না?
বিদেশি লোক এসে এ গ্রামে সারা রাত অভুক্ত নিরাশ্রয় হয়ে থাকবেন? লোকটি যেন এতক্ষণ ঘুমাইতেছিলেন। সহসা জাগ্রত হইয়া বলিলেন, উনি যদি দয়া করে পায়ের ধুলো দেন তাহলে আমি কৃতার্থ হব। তারপর আমার দিকে চাহিয়া হাত জোর করিয়া কহিলেন, বড় দরিদ্র, ভরসা করে অতিথি সজ্জনকে বাড়িতে ডাকতে পারিনে। নীরবে দাঁড়িয়ে ঘোষাল বংশের অপমান দেখতে হয়। কর্তারা বলতেন, চিলগাঁয়ে কোনো লোক যদি অভুক্ত কিংবা নিরাশ্রয় থাকে তাহলে পূর্বপুরুষদের অধোগতি হবে যে। প্রথম যখন স্টেশন হয় তখনও ঠাকুর বেঁচে, কিছু নেই, নিজেরাই শেষ দশায় এসে ঠেকেছি, তবুও তিনি একজন করে পাইক বসিয়ে রাখতেন স্টেশনে। যদি কেউ বিদেশি আসে তো তাকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়ার জন্যে। বলতেন, ঘটি বাটি তো এখনও আছে, সেগুলো থাকতে যারা ওসব করে রেখে গেছেন তাদের তো অসম্মান করতে পারি না। ছোটবাবু বাধা দিয়া কহিলেন, ওই জন্যই তো আজ এই অবস্থা। শাস্ত্রে আছে ধরুন না, অতি দানে বলির বদ্ধ। যাক, এখন তাহলে ভদ্রলোককে নিয়ে যান। তাহার পর আমার দিকে ফিরিয়া কহিলেন, আপনি ঘোষাল মশাইয়ের সঙ্গে যান। এরাই এ গায়ে রাজা ছিলেন। আজও প্রজারা পুরনো জমিদারকেই রাজামশাই বলে ডাকে। এদের বাড়ি রাজবাড়ি বলেই সকলে চেনে। আশ্রয় তখন আমার বিশেষ দরকার। ঘুমে সর্বশরীর অবশ হইয়া আসিতেছে। সুতরাং আর প্রতিবাদ না করিয়া ব্যাগটা তুলিয়া লইলাম এবং টর্চটা জ্বালিয়া পুনরায় রাস্তায় নামিয়া আসিলাম। ঘোষাল মহাশয়ও পোড়া বিড়িটার আগুনে আর একটা বিড়ি ধরাইতে ধরাইতে আমার আগে আগে চলিলেন। সোজা যে রাস্তাটা ধরিয়া এতক্ষণ আসিলাম, এবার আর সে রাস্তা নহে। বিরাট একটা আমবাগানকে ডান পাশে ফেলিয়া সরু একটা কাঁচা পথ চলিয়া গিয়াছে। সেই পথ ধরিয়া যাইতে হইবে। মিনিট দুই নিঃশব্দে চলিবার পর ঘোষাল মহাশয় সহসা বলিলেন, আপনার সেবায় কিছু বিলম্ব হবে কিন্তু। সংবাদটায় ঠিক পুলকিত হইলাম না, তবুও সৌজন্যের খাতিরে কহিলাম, বেশ তো, তাতে আর কি হয়েছে। তিনি কহিলেন, প্রতি অমাবস্যাতে বাড়িতে শ্যামা পুজো হয় কি না? আগে ঠাকুর করতেন, এখন আমি করি। তবে মহানিশা পূজা শেষ হতে রাত ঢের হয়ে যাবে, কিন্তু শেষ না হলে প্রসাদের ব্যবস্থা করা কঠিন। কথাটার সঙ্গে সঙ্গে মনে পড়িল, সেদিন শনিবার, একই অমাবস্যা, তাই শনিবার, তাই নির্জন পল্লীগ্রাম। ব্যাপারটা মনে হইতেই গাটা যেন একটু শিহরিয়া উঠিল। এ শিহরণ আমাদের রক্তের সহিত জড়ানো আছে। দেবতার মঙ্গলেচ্ছাকে আমরা হয়তো বিশ্বাস করি না, কিন্তু অপদেবতাদের অমঙ্গলেচ্ছাকে বিশ্বাস করা আমাদের আজন্ম সংস্কার। অন্ধকারের মধ্যেই একটা প্রকাণ্ড জলা দেখাইয়া ঘোষাল মহাশয় কহিলেন, ওই হলো ঘোষাল দিঘি। আমার প্রপিতামহের পিতা জয়নারায়ণ ওই দিঘি কাটিয়েছিলেন। তাদের আমলে ওই দিঘিতেই দুষ্টু বজ্জাত প্রজাদের ডুবিয়ে মারা হতো। এখনো খুঁজলে ওর পাঁকের মধ্যে থেকে অনেক নরকঙ্কাল পাওয়া যাবে। তারপর একটা বড় রকমের দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সেসব কথা এখন স্বপ্ন বলেই মনে হয়। এখন ওই দিঘির মাঝখানে বোধহয় দু মানুষ ভোর জলও আর নেই, পাঁক আর শ্যাওলায় বোঝাই। আমার কিন্তু ততক্ষণে বুকের রক্ত হিম হইয়া আসিয়াছে। একবার মনে হইল যে এখনো সময় আছে। এই সুপ্রাচীন ঘোষাল বংশের সংসর্গ এড়াইয়া পলায়নের ব্যবস্থা দেখি, কিন্তু কেমন চক্ষু লজ্জায় বাঁধিল, পারিলাম না। এবং শেষ পর্যন্ত তাহারই পিছু পিছু চলিয়া প্রকাণ্ড একটা ভাঙা বাড়ির সামনে পৌঁছিলাম। এককালে বোধহয় ইহা ৭-৮ মহল বাড়িই ছিল। তাহা ছাড়া অতিথিশালা, ঘোড়াশালা, হাতিশালা, পাইক মহল
নহবতখানা, দেউড়ি সমস্তই ছিল। কিন্তু এখন আর সেসব পৃথকভাবে কিছু খুঁজিয়া পাইবার উপায় নাই। বিরাট ফটকটির একদিকের থাম একেবারেই নিশ্চিহ্ন হইয়াছে, কিন্তু আরেক দিকের থাম এখনও কোনো রকমে মাথা তুলিয়া ঘোষাল বংশের মহিমা কীর্তন করিতেছে। যাহাই হোক, সেই ফটক পার হইয়া যে ইষ্টক স্তূপ ও তাহার উপরে আগাছার জঙ্গল শুরু হইয়াছে, তাহার মধ্যে দিয়া কি করিয়া অন্তঃপুরে পৌঁছিব? এবং সম্মুখের অন্ধকারময় বিরাট ধ্বংসস্তূপের মধ্যে কোনো অন্তঃপুর কোথাও আছে কি না? না স্টেশনের ছোটবাবু নিরীহ বিদেশীকে এক উন্মাদের হাতে সঁপিয়া দিয়া মর্মান্তিক পরিহাস করিলেন। এই সমস্ত ভাবিয়া সেই শীতের রাতেও ঘামিয়া উঠিলাম। ঘোষাল মহাশয় বোধহয় আমার মনোভাব বুঝিতে পারিলেন। আরেকটি বেড়ি ধরাইতে ধরাইতে কহিলেন, কিছু ভয় নেই আপনার, সোজা চলে আসুন। এখন শীতকাল, সাপ খুব বিশেষ বেরোয় না। তাছাড়া ঘোষাল বাড়ির মধ্যে কাউকে সাপে খেয়েছে এ কথা আমরা আজ পর্যন্ত শুনিনি। কি আর করিব? ইষ্ট দেবতার নাম জপিতে জপিতে অতি সন্তর্পণে টর্চের আলোতে সেই সংকীর্ণ পায়ে চলা পথ দেখিয়া দেখিয়া পা ফেলিতে লাগিলাম। তাই কি পথেরই শেষ আছে? কত ইষ্টক স্তূপ যে পার হইলাম, কত রকমের কত মহলের কথা ঘোষাল মহাশয় বলিয়া চলিলেন, তাহা আজ আর ঠিক স্মরণ নাই। সত্য কথা বলিতে কি, তখন মনোযোগও দিই নাই, কিন্তু অবাক হইয়া গিয়াছিলাম শুধু এই কথা ভাবিয়া যে মানুষের ঐশ্বর্য প্রকাশের দম্ভটা পয়সা খরচের কত অনাবশ্যক উপায়ই না খুঁজিয়া বাহির করিয়াছে। সহসা একবার ঘোষাল মহাশয় থমকাইয়া দাঁড়াইয়া কহিলেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবার বিয়ের সময়ও 40 জন চাকর পাইক ছিল। মাইনে পায়নি কেউ 10 বছর, কেউ বা 12 বছর, কিন্তু তবুও ছাড়েনি। আমার মা এসেই ওসব তাড়ালেন। তাও বাবা যতদিন বেঁচে ছিলেন 10 জন চাকর রাখতেই হয়েছিল, নইলে বাবা বলেছিলেন আত্মহত্যা করব। ওতেই তো সব গেল। বিনীতভাবে জবাব দিলাম, তা তো বটেই। এ বাড়িটা গোটা ঝাঁট দিতেই তো 10 জন লোক চাই, কিন্তু এ জায়গাটায় দাঁড়ানো কি উচিত হবে? ঘোষাল মহাশয় খুশি হইয়া হাত পা নাড়িয়া বলিলেন, যতদিন বাস্তু আছেন ততদিন ঘোষাল বংশের অতিথিকে কেউ কামড়াবে না। কিন্তু বুঝছেন তো, 10টা চাকর নইলে যেখানে চলা সম্ভব নয়, সেখানে একটা চাকরও নেই। কি করব বলুন? বাবা 3টে মর্টগেজ রেখে মারা গেলেন। সুদও ঢের জমেছিল, পাওনাদারেরাও ছাড়লে না। যথাসর্বস্ব গেল। থাকবার মধ্যে এই বাস্তু ভিটে আর স্ত্রী যৌতুকের দরুন 15 বিঘে জমি, কিন্তু তাতে আর চলে না। আমি কিন্তু অন্ধকারে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু তাহার ভরসায় পূর্ব ইতিহাস শুনিতে একেবারেই রাজি ছিলাম না। সে কথা আমার আকার ইঙ্গিতে বুঝিতে পারিয়া তিনি পুনশ্চ বলিতে শুরু করিলেন। এইবারে মিনিট 5 চলিবার পর একটু আলোর আভাস পাইলাম। আর একটু কাছে আসিয়া দেখিলাম অপেক্ষাকৃত পরিষ্কার একটা উঠানের মাঝখানে শুধু একটা ল্যাম্প বসানো। জনবসতির আর কোনো চিহ্ন চোখে পড়িল না। ঘোষাল মহাশয় আর একটা দীর্ঘশ্বাসের সঙ্গে কহিলেন, এই মহলটায় থাকি আমরা। এইটাও এখনো দাঁড়িয়ে আছে। চলুন আগে মাকে দর্শন করে আসি। ভাঙা জীর্ণ সিঁড়ির ধাপগুলি সন্তর্পণে লঙ্ঘন করিয়া রকের উপর উঠিয়া দেখিলাম সামনেই একটা ঠাকুর দালান, এবং তাহার মাঝখানে ছোট একটা পিঁড়ির উপর আরও ছোট একটি শ্যামা মূর্তি। একটি মধ্যবয়সী মহিলা বসিয়া পূজার আয়োজন করিতেছিলেন। আমাদের দেখিয়া তাড়াতাড়ি মাথার উপর কাপড় তুলিয়া দিয়া ঘোষাল মহাশয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিয়া রহিলেন। প্রদীপের আলোতে তাহার চেহারা ভালো করিয়া দেখিতে পাইলাম না, তবে তিনি যে সম্ভ্রান্ত বংশের কন্যা সে বিষয়ে সন্দেহ মাত্র রহিল না। বুঝিলাম ইনি ঘোষাল গৃহিণী।
ঘোষাল মহাশয় সহসা অত্যন্ত সংকুচিত হইয়া উঠিলেন। ওগো দেখো, ইনি বিদেশি ভদ্রলোক, কলকাতার লোক, এখানে এসেছিলেন স্কুলে কি কাজে, ফেরবার সময় গাড়ি ফেল করলেন। সারা রাত বসে থাকবেন স্টেশনে, তার চেয়ে এখানে তবু একটু আশ্রয় পাবেন বলে নিয়ে এলুম। কাল সকালেই চলে যাবেন, ওদের কত কাজ, ওদের কি আর থাকবার জো আছে? ঘোষাল গৃহিণীর দৃষ্টির ভাবে বুঝিলাম যে এই অপরাধ ঘোষাল মহাশয়ের নতুন নয়। তিনি বহুদিন বৃথা তিরস্কার করিয়া করিয়া আজকাল ছাড়িয়া দিয়াছেন। লজ্জায় আমার মাথা কাটা যাইতে লাগিল। এই অর্ধন্মাদ বৃদ্ধের সঙ্গে আসিয়া কি অন্যায় না করিয়াছি। গৃহিণী বোধহয় আমার অবস্থা বুঝিতে পারিয়া তাড়াতাড়ি মৃদুস্বরে তাহার স্বামীকে কহিলেন, ওই লম্পটা ধরে ওকে ছোট ঘরে নিয়ে যাও, আমি হাত মুখ ধোবার জল দিচ্ছি। ঘোষাল মহাশয় খুব খুশি। আসুন দাদা আসুন, এই যে এই পথ। একটা দালান পার হইয়া তথাকথিত ছোট ঘরে পৌঁছিলাম। ঘরটিকে এখনকার দিনে আর ছোট বলা যায় না। মজবুত দেওয়াল হইতে চুন বালি প্রায় সবই খসিয়া পড়িয়াছে। খালি ইটের দেওয়ালের উপর আধখানা পর্যন্ত কলি ফিরানো, বোধহয় ঘোষাল মহাশয় নিজেই লাগাইয়াছেন। মেঝের কঙ্কালের উপর সোজাসুজি মাটি লেপা এবং পরিপাটি করিয়াই নিকানো। কিন্তু তা হোক, সমস্ত ঘরটির মধ্যে এমন একটা পরিচ্ছন্ন ভাব ছিল যাহা দেখিলেই তৃপ্তিতে মন ভরিয়া ওঠে। ঘরের একপাশে একটা চৌকি, তাহার উপরে ঘোষাল মহাশয় তাড়াতাড়ি একটা কম্বল বিছাইয়া দিলেন। তারপর হাত মুখ ধুইবার জল আনিতে চলিয়া গেলেন। একটু পরেই গাড়ুতে জল, একটা গামছা আনিয়া বাহিরের রকে সাজাইয়া দিলেন। তাহার পর হাত মুখ ধুইয়া ফিরিয়া আসিতেই ঘোষাল মহাশয় সহসা প্রশ্ন করিলেন, আপনার পরিচয় তো পেলাম না, আপনারা? আমরা আপনাদেরই স্বজাতি, ব্রাহ্মণ। আমার নাম শ্রী অমরনাথ মুখোপাধ্যায়। বেশ বেশ, নমস্কার। মশায় বিবাহ করেছেন কোথায়? সবিনয়ে জানাইলাম, আগে বিবাহ এখনো করিনি। অকস্মাৎ যেন ঘোষালের চক্ষু দুইটি জ্বলিয়া উঠিল। 2 পা অগ্রসর হইয়া আসিয়া কহিলেন, বিবাহ করেননি? বলেন কি, কুমার? বিস্ময়ের কারণটা ঠিক বুঝিতে না পারিয়া কহিলাম, আমার দাদারই এখনো বিয়ে হয়নি, আমি করব কি? কিন্তু সেদিকে তিনি বিশেষ মনোযোগ দিলেন না। বার কতক আপন মনেই কহিলেন, কুমার, ব্রহ্মচারী, ব্রাহ্মণ, তাই তো? বলেন কি, এখনো বিবাহ করেননি? তারপর যেন অন্যমনস্কভাবেই বাহির হইয়া গেলেন। আমিও তাহার আকস্মিক ভাবান্তরের কথাটাই ভাবিতে ভাবিতে আবার চৌকির উপর মুড়িসুড়ি দিয়া বসিলাম। কিন্তু বেশিক্ষণ ভাবিতে হইল না। একটু পরেই একটা আসন ও 1 গ্লাস জল লইয়া ঘোষাল মহাশয় ঘরে ঢুকিলেন। পিছনে গৃহিণীর হাতে 1 থালা জল খাবার। একটু জল খেয়ে নিন, পুজো না হলে আজকের দিনে প্রসাদ দিতে পারবো না তো। জল খেয়ে একটু ঘুমন, পুজোর পর আপনাকে ডেকে নেব এখন। আমাকে 2 বার বলিতে হইল না, কারণ আভ্যন্তরীণ তাগিদই ছিল যথেষ্ট। ঝকঝকে একটি কাঁসা রেকাবিতে মুড়কি, গোটা 2 কলা এবং 1 জোড়া মন্ডা। জলখাবারের আয়োজনে আড়ম্বর না থাকিলেও মালে ছিল প্রচুর। আমিও যথেষ্ট তৃপ্তির সহিতই সেগুলি গ্রহণ করিলাম। আমি খাইতে লাগিলাম। ঘোষাল মহাশয় একটা হুঁকা হাতে করিয়া সামনে আসিয়া বসিলেন। কিছুক্ষণ নীরব থাকিবার পর কহিলেন, এখনো কি ঘোষালদের দিন ফিরিয়ে আনতে পারা যায় না? খুব চায়। স্বর্গীয় রমাকান্ত ঘোষাল মহাশয় আমার অতিবৃদ্ধ প্রপিতামহ ছিলেন। তার একদল লেঠেল ছিল এই অঞ্চলে নাম করা। তাদের নিয়েই তিনি মাঝে মাঝে নিশীথ রাত্রে বেরোতেন ডাকাতি করতে। তবে সাধারণ ডাকাতি তিনি করতেন না,
নাম করা কৃপণ যেসব, কিংবা নাম করা ডাকাত, তাদেরই যথাসর্বস্ব এক এক রাতে লুট করে এনে প্রজাদের বিলিয়ে দিতেন। একবার এক পর্তুগিজ ডাকাতদের জাহাজ আটকে ক্রোড় ক্রোড় টাকার হিরে মুক্ত নিয়ে আসেন। সেদিন ছিল অমাবস্যা। নিজে শ্যামা পুজো করতে গেলেন, বাড়ি শুদ্ধ লোককে হুকুম করলেন ঘুমোতে। এমনই তার কড়া হুকুম ছিল যে লুকিয়ে জেগে থাকবারও কারুর সাহস হলো না। তিনি পুজো শেষ করে কোথায় যে মাটির নিচের ঘরে সেই সব মণিরত্ন নিজের হাতে পুঁতে রাখলেন, তার কেউ জানতে পারলে না। সেসব আজও আছে এই ভিটেরই কোনোখানে। আমি কহিলাম, আপনার পূর্বপুরুষরা কেউ আর তার খোঁজ করলে না? করবার জো কি? তার আদেশ ছিল যে বংশে যখন খুব দুরবস্থা হবে তখনই শুধু ওই টাকাটি খোঁজ করতে পাবে। অমাবস্যার রাত্রে নিজের হাতে শ্যামা পুজো করে একটি ব্রহ্মচারী ব্রাহ্মণ সন্তানকে মায়ের কাছে বলি দিলে তবে তিনি প্রসন্ন হয়ে সে ধনরত্নের সন্ধান দেবেন। এই ছিল তার নির্দেশ। বাবা প্রতি অমাবস্যাতেই শ্যামা পুজো করে গেছেন, আমিও করি। ভরসা করে নর বলেই আমরা কেউই দিতে পারিনি, তাই মা আজও প্রসন্ন হচ্ছেন না। অকস্মাৎ একটা হিম শৈত্য যেন আমার সমস্ত মেরুদণ্ডের মধ্যে দিয়া নামিয়া গেল। মন্ডাটা ভাঙিয়া খানিকটা মুখে দিয়াছিলাম, তাহা গলায় বাঁধিয়া গেল। তাড়াতাড়ি খানিকটা জল খাইয়া লইলাম। ঘোষাল মহাশয় কিন্তু বলিয়াই চলিয়াছেন, আহাম্মুক আমরা মায়ের দয়া পাবো কি করে? নইলে ফাঁসির ভয় করি। মা যার ওপর সদয় থাকেন কেউ তার ফাঁসি দিতে পারে? আর তাছাড়া শুনেছি যে টাকার জোরে সব কিছুই করা যায়। ক্রোড় ক্রোড় টাকা যখন পাবো তখন আর ভয়টা কি? আমি কোনো কথারই জবাব দিতে পারিলাম না। বিস্তর টাকা থাকা সত্ত্বেও ফাঁসি কাঠে উঠিতে হইয়াছি। এমনই একটা নাম প্রাণপণে স্মরণ করিবার চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই মনে পড়িল না। কেমন যেন সমস্ত চিন্তার মধ্যে মা ও ছোট বোনের মুখ মনে আসিয়া সব গোলমাল বাঁধাইয়া দিল। আমি যে একেবারেই চুপ করিয়া আছি, তাহা এতক্ষণ পরে ঘোষাল মহাশয়ের নজরে পড়িল। তিনি ছোটখাটো রকমের একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিলেন, তাহলে আপনি জলযোগ করুন, আমি উঠি। আমায় আবার স্নান করতে হবে। দ্বিতীয় প্রহরের আর দেরি নেই বেশি। তিনি উঠিয়া গেলেন, কিন্তু বাকি জলখাবার আর কিছুতেই উদরস্থ করিতে পারিলাম না। অপরিচিত স্থান, চারিদিকে বহুদূর ব্যাপী জনমানবহীন ভগ্নস্তূপের রাশি, অন্ধকার রাত্রি, আর সম্মুখে এই রক্তলোলুপ উন্মাদ। অবস্থাটা একবার মনের মধ্যে আগাগোড়া ভাবিয়া লইতেই সমস্ত গেঞ্জিটা ঘামে ভিজিয়া গেল। কিন্তু তাহা সত্ত্বেও বহুক্ষণ কোনো উপায় খুঁজিয়া পাইলাম না। কিংকর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া চৌকিটার উপর বসিয়া রহিলাম। কিন্তু সহসা পাথরের উপর একটা কি ঘর্ষণের শব্দ কানে আসিতেই চৈতন্য ফিরিয়া আসিল। তাড়াতাড়ি দরজার কাছে আসিয়া দেখিলাম ঘোষাল মহাশয় স্নান সারিয়া রক্তবর্ণের চেলি পড়িয়াছেন। সর্বাঙ্গে রক্তচন্দন মাখিয়া প্রকাণ্ড একটা খড়গ পাথরের উপর ফেলিয়া মাজিয়া লইতেছেন। ল্যাম্পের ম্লান আলোতেই তাহা চকচক করিয়া উঠিল। বিরাট খাড়া, অতি বড় মহিষও যে তাহার এক ঘায়ে দ্বিখণ্ডিত হইবে তাহাতে কোনো সন্দেহ নাই। পলায়ন করিতে হইবে, এবং এখনই, যেমন করিয়া হোক। মনের মধ্যে তীব্র অনুশোচনা হইতে লাগিল। কেন সত্য পরিচয়টা দিয়াছিলাম? কিন্তু পরক্ষণেই মনে হইল অনুশোচনার সময় ইহা নহে। তাড়াতাড়ি জুতা জোড়া হাতে তুলিয়া লইয়া এক ফুঁয়ে ভিতরের আলোটা নিভাইয়া দিয়া বাহিরে আসিলাম। তাহার পর কোনো রকমে অন্ধকারে আত্মগোপন করিয়া সে মহল হইতে বাহির হইলাম। কিন্তু বিপদ বাধিল তাহার পর।
অমাবস্যার রাত্রি। তাহাতে পাতলা মেঘে নক্ষত্রের আলো ম্লান করিয়া দিয়াছে। এ অবস্থায় ইষ্টক স্তূপের মধ্যে কোথায় পায়ে চলার শীর্ণ পথরেখা আছে তাহা খুঁজিয়া পাওয়াও কঠিন। তাহার উপর ভয় এবং উত্তেজনায় দৃষ্টি যেন ক্ষীণ হইয়া আসিতেছে। জুতা জোড়াটা তাড়াতাড়ি পায়ে দিয়া লইলাম। সাপের ভয় আছে বটে, কিন্তু সেটা সম্ভাবনা মাত্র, এটা যে নিশ্চিত মৃত্যু। জুতা পরা হইলে যথাসাধ্য দ্রুত চলিতে শুরু করিলাম। বারবার ছোট বড় হুঁচট খাইতে খাইতে কতদূর অগ্রসর হইয়াছিলাম জানি না। সহসা পিছন দিকে একটা আলোর আভাস পাইতে ফিরিয়া যাহা দেখিলাম, তাহাতে আমার আর চলিবার ক্ষমতাও বিশেষ রহিল না। ঘোষাল মহাশয় একটা আলো হাতে বাহির হইয়া আসিয়াছেন এবং বোধহয় আমাকেই খুঁজিতেছেন। আলো ক্ষীণ এবং দূর হইতে ভালো নজর চলিবার কথা নয়, কিন্তু তবুও তাহার সর্বাঙ্গ রক্তচন্দনের অনুলেপন এবং চোখে মুখে একটা অধীর আগ্রহ দেখিয়া হাতে পায়ে কম্পন শুরু হইল। কোনো রকমে জোর করিয়া চলিবার চেষ্টা করিলাম, কিন্তু মাত্র 2-1 পা যাওয়ার পরই প্রকাণ্ড একটা ইঁটে হুঁচট খাইয়া পড়িলাম একটা ইষ্টক স্তূপের উপর। আঘাতের জন্যই হোক আর ভয়ের জন্যই হোক, আমার সমস্ত চৈতন্য যেন আচ্ছন্ন হইয়া আসিল। কিছুক্ষণ জড়ের মতো পড়িয়া থাকিবার পর একসময় একবার চোখ মেলিয়া দেখিলাম, আলো হাতে ঝুঁকিয়া পড়িয়া নিষ্ঠুর লোলুপ দৃষ্টিতে ঘোষাল মহাশয় আমার দিকে চাহিয়া আছেন। তাহার পরই চোখের সম্মুখে যেন সব লেপিয়া মুছিয়া একাকার হইয়া গেল। জ্ঞান যখন হইল তখন পূর্বাকাশ ফর্সা হইয়া গিয়াছে। চাহিয়া দেখিলাম যে ঠাকুর দালানেই এক প্রান্তে আমি পড়িয়া আছি। পায়ে আমার একটা কম্বল চাপা, নিচেও কম্বল পাতা রহিয়াছে। পাশে রক্তলোলুপা কালীমূর্তি এবং সম্মুখে রক্তাম্বর ঘোষাল মহাশয় দাঁড়াইয়া তামাক খাইতেছেন। সমস্ত ব্যাপারটা চোখের নিমেষে মনে পড়িয়া গেল। শিহরিয়া উঠিয়া বসিলাম। ঘোষাল মহাশয় তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, উঠবেন না বাবু, আর কোনো ভয় নেই, পুজো হয়ে গিয়েছে। আমি কোনো জবাব দিতে পারিলাম না, কেবল বিহ্বল দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বসিয়া রহিলাম। হুঁকাটা নামাইয়া রাখিয়া তিনি স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, বড়ই ভয় পেয়েছিলেন না বাবু? তা ভয় পাওয়ারই কথা বটে, তবে সত্যি কথা বলতে কি, বলি দেবার ইচ্ছে আমার সত্যি হয়েছিল, কিন্তু মা প্রসন্ন ছিলেন, তাই ঘোষাল বংশের এত বড় কলঙ্ক আর ঘটতে দিলেন না, নইলে পিতৃপুরুষের কোপে নষ্ট হয়ে যেতাম। আরও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, হাঁড়াটা সাফ করছি, গিন্নি এসে বললেন, ও কি করছো? জবাব দিলুম, আজ শনিবার, অমাবস্যা, ব্রাহ্মণ কুমারও উপস্থিত, এ সুযোগ কি ছাড়তে আছে? তিনি শিউরে উঠে বললেন, বাপরে, ও কথা বলো না, ঘোষাল বংশের অতিথি তিনি, এ কথা ভুলে যাচ্ছ? সঙ্গে সঙ্গে মনে পড়ল বাবার শেষ কথা। মৃত্যুশয্যায় শুয়ে বলেছিলেন, বাবা, অতিথি নারায়ণ, ওর চেয়ে বড় আর কেউ নেই। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। এ কি কাজ করতে যাচ্ছি আমি? ঘোষাল বংশের এত বড় কলঙ্ক হবে আমার দ্বারা। তখনই ছুটলাম আপনার কাছে মাপ চাইব বলে, গিয়ে দেখি আপনি নেই। বেরিয়ে গিয়ে আপনাকে অজ্ঞান অবস্থায় কুড়িয়ে নিয়ে এলুম। মাকে বললুম, মা, ধন দৌলত দেবার ইচ্ছে না থাকে রেখে দে, কিন্তু এত বড় পাপ করতে পারবো না। তখনও যেন সব কথা বুঝিতে না পারিয়া অবাক হইয়া চাহিয়া রহিলাম। তিনি কহিলেন, উঠে একটু মুখে হাতে জল দিয়ে নিন বাবু, মায়ের প্রসাদ একটু মুখে দিতে হবে।
আমি তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া কহিলাম, আমার ব্যাগটা বার করে দিন, আমাকে এখনই স্টেশনে যেতে হবে। তিনি ঘাড় নাড়িয়া জবাব দিলেন, সে হয় না। ঘোষাল বাড়ি থেকে অভুক্ত অতিথি চলে গেলে মুখে আর অন্ন জল দিতে পারবো না। যাই হোক, মুখে কিছু আপনাকে দিতেই হবে। শুনলেন গজেন্দ্র কুমার মিত্রর রহস্য গল্প অমাবস্যার রাত। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, নরেন ভট্টাচার্য, শিবাংশু ভট্টাচার্য, সোমনাথ রায় ও চৈতি মজুমদার। এই গল্প পাঠ কেমন লাগলো আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। প্রতি সপ্তাহে রবিবার ঠিক সন্ধে 7টায় বাছাই করা সেরা গল্প শোনার আমন্ত্রণ রইল। আগামী রবিবার আপনার সামনে নিয়ে আসব পাঁচকড়িদের রহস্য উপন্যাস মায়াবিনী। ডিটেকটিভকে খুন করতে উদ্যত কেন এক নারী পিশাচী? কবর দেওয়ার ৩৯ দিন পরেও কিভাবে বেঁচে থাকে সেই নারী মায়াবিনী? কোন দাবি নিয়ে সে আবার মুখোমুখি হয় ডিটেকটিভের? জমজমাট উপন্যাসটির পাঠ শোনার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।